নাস্তিকতা আর সেকুলারিজমকে নিপাত দিতে হবে। ওসব ধর্মনিরপেক্ষতা চলবে না। এই দেশের নাম হিন্দুস্তান, এখানে হিন্দুরা রাজত্ব করবে। শুভেন্দু অধিকারী নির্দিষ্টভাবে উনি বলেছেন যে আমি সংবিধানের বেসিক স্ট্রাকচার সেকুলারিজম মানি না, সুতরাং তিনি ভোটে দাঁড়াতে পারেন না। একটা সংবিধান বিরোধী, দেশ বিরোধী, দেশদ্রোহিতার কাজ। এদের হাত যে ধরাধরি থাকে, টেবিলের তলায় এরা যে হাত মেলায়, সেটা আজকে হুমায়ুনের ভিডিওতে স্পষ্ট হয়ে গেছে। পৃথিবীতে এমন কি কোনো দেশ আছে যেখানে কেউ ঘোষণা করলো যে সে সংবিধানের বেসিক স্ট্রাকচার অর্থাৎ মূল কাঠামো মানে না, কিন্তু সে ভোটে দাঁড়াতে পারে? এমন কি কোনো দেশ আছে যেখানে কেউ সংবিধান মানে না বলে ঘোষণা করছে, কিন্তু সে আইন প্রণেতা হতে পারে? রাষ্ট্রবিজ্ঞানের বেসিকটা হচ্ছে যে আইন তৈরি হয় সংবিধান মোতাবেক। এবার কেউ বলছে আমি সংবিধানের বেসিক স্ট্রাকচার মানি না, সে তো আইন প্রণেতা হতে পারে না। অর্থাৎ যে কোনো নির্বাচন হয় আইন প্রণেতা নির্বাচনের জন্য, ঠিক আছে? শুভেন্দু অধিকারী গত দলে তিনি স্পষ্টভাবে ঘোষণা করেছেন যে সেকুলারিজমকে নিপাত দিতে হবে, ভারতবর্ষ হিন্দুস্তান, এবং এখানে ধর্মনিরপেক্ষতা, নাস্তিকতা চলবে না। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সুপ্রিম কোর্টেরই একাধিক রায় আছে, সেখানে সুপ্রিম কোর্ট বলছে সেকুলারিজম হচ্ছে ভারতের সংবিধানের বেসিক স্ট্রাকচার অর্থাৎ মূল কাঠামো। ভারতের সংবিধানের মূল কাঠামোকে মানি না বলে একজন ঘোষণা করছে আর সে ভোটে দাঁড়াচ্ছে, এটা কখনো হতে পারে না। প্রচুর মানুষ কমিউনাল আছে, তাদের বিভিন্ন ধরনের দৃষ্টিভঙ্গি আছে, কিন্তু যে লোক বলছে আমি সংবিধানের বেসিক কাঠামোই মানি না, সে কিভাবে ভোটে দাঁড়াতে পারে এটা আমার মাথায় ঢুকছে না। আমি নির্বাচন কমিশনকে দিল্লিতে চিঠি পাঠিয়েছি, রাজ্যে চিঠি পাঠিয়েছি, যিনি মুখ্য অফিসার আছেন, আমি রিটার্নিং অফিসারকে চিঠি পাঠিয়েছি, নন্দীগ্রাম কেন্দ্রের যিনি আছেন এবং আমাদের ভবানীপুরের যিনি আছেন। অবশ্যই ভারতবর্ষে এমন একটি দল ক্ষমতায় এসছে যারা সংবিধানের বেসিক স্ট্রাকচারকে মানে না। যে আদর্শের উপরে আমাদের দেশটা গঠন হয়েছে, যদি ধরুন সংবিধান বা আমাদের দেশ যদি কয়েকটা পিলারের উপর দাঁড়িয়ে থাকে, ধরুন 3টে পিলারের উপর দাঁড়িয়ে আছে, গণতন্ত্র, প্রজাতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, তার মধ্যে যারা এই ধর্মনিরপেক্ষতা পিলারটাকে ভেঙে দেবো বলে ঘোষণা করছে, সে আসলে দেশটাকেই ভেঙে ফেলতে চাইছে। আমাদের এক হওয়ার যে ভিত্তি, যে সংবিধান, তার যে ভিত্তি সেকুলারিজম, সেটাকে ভেঙে ফেলতে চাইছে। যদি সেকুলারিজমকে ভেঙে দেয় তাহলে কিন্তু দেশটা টিকবে না, দেশটা ভেঙে পড়বে। অর্থাৎ এটা হচ্ছে একটা সংবিধান বিরোধী, দেশ বিরোধী, দেশদ্রোহিতার কাজ। আমরা যদি দেখি তাহলে দেখবো যে জামাতে ইসলামী হোক বা বিজেপি হোক, যারা সেকুলারিজম মানে না ঘোষিতভাবে বা আদর্শগতভাবে, তারা কিন্তু তাদের যে ম্যানিফেস্টো, সেই ম্যানিফেস্টোতে তারা কিন্তু সেকুলারিজম মানার কথা লিখে রেখেছে মৌখিকভাবে। এতদিন বিজেপি মৌখিকভাবে বা তাদের ম্যানিফেস্টোতে সেকুলারিজমের কথা বলতো, এবার এখন তারা এতটাই ওভার কনফিডেন্ট হয়ে গেছে যে তারা সরাসরি এখন সাম্প্রদায়িক বিষ শুধু ছড়াচ্ছে না, আগেও সাম্প্রদায়িক বিষ ছড়াতো, কিন্তু কখনো তারা ঘোষণা করেননি যে আমরা বেসিক স্ট্রাকচারকে মানি না সংবিধানের, যেটা হচ্ছে সেকুলারিজম। এবার এইটা যত বেড়েছে তত এই আমাদের সাম্প্রদায়িক যে বাতাবরণ সেটা খারাপ হয়েছে এবং আমাদের সমাজটাকে বিষাক্ত করে দেওয়া হয়েছে। এবং শুভেন্দু অধিকারী যদি হেরে যান কেসে, যদি কোর্ট তার প্রার্থীপদ কেড়ে নেওয়া উচিত, লজিক্যালি উচিত, তাহলে কিন্তু শুধু শুভেন্দু অধিকারী নয়, হেমন্ত বিশ্ব শর্মা সহ ভারতবর্ষে আরো যারা যারা এরকম আছে প্রকাশ্যে বলেছেন যে আমরা সেকুলারিজম মানি না, তারা প্রত্যেকে হাসবেন আইনগতভাবে। যে যদি এরকম হয় যে কোর্ট বলল যে না, ভারতের সংবিধানের বেসিক স্ট্রাকচারকে অস্বীকার করেও ভোটে দাঁড়ানো যায়, যেটা পৃথিবীতে কোথাও সম্ভব না, লজিক্যালি পসিবল না, তাহলে কিন্তু আগামী দিনে যারা আল কায়দা, যারা হিজবুল মুজাহিদিন, যারা কাশ্মীরের স্বাধীনতা চায় বা যারা বলবে স্বাধীন পশ্চিমবঙ্গ চাই, তারাও ভোটে দাঁড়াবে। এমনকি যারা মাওবাদীরা ওপেন হচ্ছে,
তারাও হাতে সংবিধান নিয়ে ওপেন হচ্ছে, তাদের সেটা কোনো প্রয়োজন হবে না। 5-এ পা দিল ইনস্ক্রিপ্ট। এই 5 বছরে আমরা আমাদের সাধ্যমতো শ্রম, নিষ্ঠা এবং সাহসে ভর করে চালিয়ে গেছি আমাদের সাংবাদিকতা। এক্সিট পোলে মিথ্যাচার ফাঁস করেছি আমরা। গিগ শ্রমিক, পরিযায়ী শ্রমিকদের কথা বারবার তুলে ধরেছি আমরা। প্যালেস্টাইন, বাংলাদেশ নিয়ে কথা বলেছি আমরা। বাংলাদেশের শাটডাউনের দিনগুলিতে প্রবাসী বাঙালিদের তাদের পরিবার পরিজনের খবর দিয়েছি আমরা। নাগরিক সাংবাদিকতা চালিয়ে যেতে গেলে চাই নাগরিকদের প্রত্যক্ষ অংশগ্রহণ। তাই আমরা ডোনেশন ব্যবস্থা চালু করেছি। স্ক্রিনে দেওয়া এই কিউআর কোডে আপনারা আমাদের যে কোনো অঙ্কের মূল্য পাঠাতে পারেন। আপনাদের অনুদান আমাদের নিজেদের কাজ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। দেখুন, হেমন্ত বিশ্ব শর্মা যেটা বলেছেন যে মুসলিম রিক্সা চালকদেরকে ভাড়া দেবেন না, কম ভাড়া দেবেন, যা ঝামেলা হবে আমি বুঝে নেব। এটা অবশ্যই সংবিধানের যে ধর্মনিরপেক্ষতা, সংবিধানের যে শপথ, সেটাকে ভায়োলেট করে। কিন্তু শুভেন্দু অধিকারী কি করেছেন, উনি নির্দিষ্টভাবে বলেছেন সেকুলারিজমকে নিপাত দিতে হবে। আমি এই নির্দিষ্ট পয়েন্টটা চাইছিলাম, ঠিক আছে? এবং শুভেন্দু অধিকারী যদি ফাঁসে, তাহলে আগামী দিনে হেমন্ত বিশ্ব শর্মাও ফাঁসবেন। এমনকি মমতা ব্যানার্জির বিরুদ্ধে অভিযোগ আনা যায় যে তিনি সরকারি পয়সায় জগন্নাথ মন্দির করেছেন, ঠিক আছে? এবং এটা করা যায় না, সরকারি অফিসারদের দিয়ে তিনি প্রসাদ বিতরণ করিয়েছেন। আমি বিজেপিকে আহ্বান করব, শুভেন্দু অধিকারীকে আহ্বান করব যে মমতা ব্যানার্জির বিরুদ্ধে আপনি সরকারি পয়সায় মন্দির বানাবার চেষ্টা করুন, আমি সমর্থন করব, ঠিক আছে? শুভেন্দু অধিকারী একেবারে নির্দিষ্ট, আমি অত গোলাতে চাইছি না, নির্দিষ্টভাবে উনি বলেছেন যে আমি সংবিধানের বেসিক স্ট্রাকচার সেকুলারিজম মানি না, সুতরাং তিনি ভোটে দাঁড়াতে পারেন না। পৃথিবীতে কোনো দেশে এটা হয় না। যদি এটা হয় তাহলে ভারতের সংবিধানটাই টিকবে না, এই দেশটাই টিকবে না, কারণ এরপরে আর কাউকে সংবিধান মানার কোনো দায়ী থাকবে না। আসলে হিন্দু সাম্প্রদায়িকতা এবং মুসলিম সাম্প্রদায়িকতা জনগণকে নিয়ে তো ব্যাডমিন্টন খেলে। এদের হাত যে ধরাধরি থাকে, টেবিলের তলায় এরা যে হাত মেলায়, সেটা আজকে হুমায়ুনের ভিডিওতে স্পষ্ট হয়ে গেছে। হ্যাঁ, যদি মুসলিম সাম্প্রদায়িকতা বাড়ে তাহলে হিন্দু সাম্প্রদায়িকতা বাড়বে, যদি হিন্দু সাম্প্রদায়িকতা বাড়ে তাহলে মুসলিম সাম্প্রদায়িকতা বাড়বে, এবং যদি সেকুলাররা শক্তিশালী হয় তাহলে অন্য দেশেও সেকুলাররাই শক্তিশালী হবে। হিন্দুদের মধ্যে সেকুলাররা শক্তিশালী হলে মুসলিমদের মধ্যেও সেকুলাররা শক্তিশালী হবে, মুসলিমদের মধ্যে সেকুলাররা শক্তিশালী হলে হিন্দুদের মধ্যেও সেকুলাররা শক্তিশালী হবে। সুতরাং এটা বুঝতে হবে যে হিন্দু হোক আর মুসলিম হোক, সাম্প্রদায়িকরা আসলে এক দলেই আছে। আজকে হুমায়ুনের যে ভিডিও, এটাতে সেটাই প্রমাণিত হলো। এমনকি বাংলাদেশের যে সাম্প্রদায়িক আর আমাদের ভারতের যে সাম্প্রদায়িক, এরা আসলে এক দলেই আছে। এরা মানে বাংলাদেশে হিন্দু নির্যাতন দেখিয়ে এরা মুসলিম নির্যাতনের বাহানা খোঁজে, ভারতে হিন্দু নির্যাতনের বাহানা দেখিয়ে ওরা মুসলিম নির্যাতনের বাহানা দেখিয়ে ওরা বাংলাদেশে হিন্দু নির্যাতনের বাহানা খোঁজে, একে অন্যকে বাহানা সাপ্লাই করে। এইখানে স্পষ্টভাবে দুই দেশ হোক, দুই ধর্ম হোক, তার যারা গণতান্ত্রিক সেকুলার মানুষজন আছেন তাদেরকে সামনে আসতে হবে এবং মানুষকে বুঝতে হবে এই হিন্দু মৌলবাদ, মুসলিম মৌলবাদ এরা আসলে এক সাইডে আছে, এইটা একটা দিক, এবং সেকুলাররা আরেকটা দিক। পোলারাইজেশনটা হিন্দু মুসলমানের নয়, পোলারাইজেশনটা হচ্ছে সাম্প্রদায়িক ক্রিমিনালদের সাথে সুস্থ গণতান্ত্রিক সেকুলার মানুষের পোলারাইজেশন। এটা আমার মত নয়, এই নিয়ে সুপ্রিম কোর্টের রায় আছে, আমি এখানে মত দেওয়ার কেউ নই। আসলে এরা পল সায়েন্সের বেসিকটা বোঝে না। সেকুলার রাষ্ট্রের বিপরীত হচ্ছে ধর্মীয় রাষ্ট্র। দুটোর মধ্যে পার্থক্য কি? ধর্মীয় রাষ্ট্রের যে সংবিধান, তার সাথে কোনো রিলিজিয়ান, কোনো টেক্সটের সম্পর্ক থাকে, কোনো ধর্মগ্রন্থের সম্পর্ক থাকে, তাহলে সেটা ধর্মীয় রাষ্ট্র হয়। আর সেকুলার রাষ্ট্রের যে সংবিধান, তার সাথে কোনো ধর্মগ্রন্থের সম্পর্ক থাকে না। ভারতে বাবা সাহেব আম্বেদকর যে সংবিধান রচনা করেছিলেন, তার সাথে কোনো ধর্মগ্রন্থের সম্পর্ক আছে, এটা যদি কেউ দেখিয়ে দিতে পারে। আমাদের ভারতের সংবিধানের বৈধতা কোনো ধর্মগ্রন্থ বা কোনো ঈশ্বর থেকে নেওয়া হয়েছে, এটা যদি কেউ দেখিয়ে দিতে পারেন, তাহলে বোঝা যাবে যে ভারতের সংবিধানটা সেকুলার ছিল না।
সেই কারণেই সুপ্রিম কোর্টও কিন্তু পরবর্তীকালে বলেছে সেকুলারিজম ভারতের বেসিক স্ট্রাকচার। এই নিয়ে অনেক মামলা হয়েছে। ইন্দিরা গান্ধী আসলে কি করেছেন? ভারতবর্ষের আম্বেদকর যে সংবিধান বানিয়েছিলেন সেটাও সেকুলার সংবিধান ছিল, কিন্তু সেটা সেকুলার শব্দটা ছিল না। ইন্দিরা গান্ধী এই আদর্শটাকে স্পষ্ট করেছেন, তিনি সেকুলার শব্দটাকে জুড়েছেন। এটা অনেকটা সামাজিক বিয়ে এবং সামাজিক বিয়ের পরে রেজিস্ট্রি বিয়ের মতো ব্যাপার। অর্থাৎ বিজেপি যদি বলে ভারতের সংবিধান সেকুলার ছিল না, তাহলে তাকে দেখাতে হবে যে এর সাথে কোনো ধর্মগ্রন্থের সম্পর্ক আছে, কোনো ধর্মগ্রন্থ থেকে সে নিজের জাস্টিফিকেশন খুঁজেছে, মানুষের কাছ থেকে নয়। ঠিক আছে, এটা তাকে দেখাতে হবে, না হলে এই কথাটা কোনো মানে হয় না। আর সুপ্রিম কোর্টের একাধিক রায় আছে, এটা কোনো বিতর্কের কোনো জায়গা নেই।